আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। তো আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, আর প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের বলবো না ঘটনাগুলো কী নিয়ে, তবে একটা ঘটনা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আর একদম দেরি করছি না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। দাদা নমস্কার। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাবো বা লিখব যেটা শুনলে তুমি ভাববে যে এমনও কি হয়, এমনও কি হতে পারে। সেদিনের রাতটা ছিল একদম অন্যরকম, সেটা এখন বুঝতে পারি। কিন্তু তখন আমি শুধু গল্পটা শুনেছিলাম, বলতে পারো ঘটনা শুনেছিলাম। আর যার মুখে শুনেছিলাম সে নিজেও ঠিক বুঝতে পারছিল না ওরা দুজন কি বিপদ ডেকে এনেছিল নিজেদের জীবনে। ঘটনাটা প্রায় 9 বছর আগের এক প্রত্যন্ত গ্রামের পাশে একটা বড় পুরনো বাড়ি, যেটা বহু বছর ধরে বন্ধ পড়েছিল। গ্রামের লোকজন বলতো বাড়িটা ভালো না, কিন্তু সেই কথায় কে কান দেয়? বিশেষ করে যারা চুরি করে জীবিকা চালায়, তাদের কাছে তো এসব কুসংস্কার ছাড়া কিছুই না। ওই দুজন চোরের নাম ধরা যাক বিমল আর শম্ভু। দুজনেই ছোটোখাটো চুরি করত, কখনো কারোর দোকান, কখনো বাড়ির বারান্দা, কিন্তু বড় কিছু করার সাহস বা সুযোগ পায়নি আগে। সেই সুযোগটাই আসে ওই বাড়িটার মাধ্যমে। বাড়িটার মালিক নাকি শহরে চলে গিয়েছিল অনেক বছর আগে, তারপর আর কেউ আসেনি। মাঝে মাঝে কেউ ভাড়া নিতে চেয়েছিল, কিন্তু রাত কাটাতে পারেনি। এইসব কথাই ওদের কানে যায়, আর যত বেশি নিষেধ তত বেশি আগ্রহ। ওরা ঠিক করে একদিন রাতে ঢুকে দেখবে আসল ব্যাপারটা কি। কিন্তু পাওয়া গেলে তো ভালোই, না পেলেও অন্তত ভয়ের গল্পটা মিথ্যে প্রমাণ করা যাবে। সেদিন ছিল অমাবস্যা, চারপাশে একদম অন্ধকার, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। গ্রামের পথ দিয়ে হেঁটে যখন ওরা বাড়িটার সামনে পৌঁছায়, তখন প্রায় রাত 1টা। দূরে কুকুর ডাকছিল, কিন্তু বাড়িটার কাছে এলেই যেন সব শব্দ থেমে যায়। অদ্ভুত নীরবতা। দরজাটা বাইরে থেকে তালা মারা ছিল না, একটু ঠেলতেই কড়মড় শব্দ করে খুলে যায়। ভেতরে ঢুকেই ওদের মনে হয় যেন কেউ অনেক দিন ধরে তাকিয়ে আছে। ধুলো জমে আছে সব জায়গায়, কিন্তু আশ্চর্যভাবে মাঝখানের ঘরটা তুলনামূলক পরিষ্কার, যেন কেউ ব্যবহার করে। বিমল প্রথমে হেসে উড়িয়ে দেয়, বলে কেউ না কেউ আসে, তাই এমন। শম্ভুও মাথা নাড়ে, কিন্তু তার চোখে তখন থেকেই একটু অস্বস্তি ছিল। ওরা ঘর ঘর ঘুরে দেখতে শুরু করে। একটা পুরানো আলমারি, কিছু ভাঙা আসবাব, আর একটা ঘর পুরো বন্ধ। দরজায় ভেতর থেকে কাঁটা লাগানো, বাইরে থেকে খোলা যায় না। ওরা ভাবলো ভেতরে নিশ্চয়ই কিছু আছে, তাই জোর করে দরজা ভাঙার চেষ্টা করে। অনেক কষ্টে যখন দরজাটা ভেঙে ঢুকলো, তখন ভেতরে ঢুকে প্রথমেই যে জিনিসটা ওরা দেখলো সেটা কোনো দামি জিনিস নয়। একটা বিয়ের মঞ্চের মতো সাজানো জায়গা, মাঝখানে একটা কাঠের পিঁড়ি, চারপাশে শুকনো ফুল, আর দেওয়ালে ঝুলছে একটা পুরনো বিয়ের ছবি। ছবিটা ধুলোয় ঢাকা থাকলেও বোঝা যাচ্ছিল একটা মেয়ে বিয়ের সাজে বসে আছে, পাশে বর, কিন্তু বরটার মুখ যেন কেটে ফেলা হয়েছে ছবির থেকে। শুধু মেয়েটার চোখ দুটো অদ্ভুতভাবে স্পষ্ট, যেন তাকিয়ে আছে। শম্ভু তখন বলেছিল, চল চল, আর থাকবো না। কিন্তু বিমল রাজি হয়নি। সে বলল, এত কষ্ট করে যখন এসেছি, কিছু না কিছু নিয়েই যাব। তারপর আলমারিটা খোলার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই ওরা দুজনেই শুনতে পেল একটা খুব আস্তে গলার আওয়াজ, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো। কেউ যেন বলছে, বিয়ে বিয়ে হবে।
শম্ভু তখন প্রায় কেঁপে উঠেছে। সে বলল, কেউ আছে এখানে? বিমল বলল, কে থাকবে এত রাতে? কিন্তু তার নিজের গলাতেই তখন দৃঢ়তা ছিল না। ঠিক সেই সময় ঘরের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এমনভাবে যেন বাইরে থেকে কেউ জোরে ঠেলা দিয়েছে। ওরা ছুটে গিয়ে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। আর তখনই ঘরের কোণে রাখা পিঁড়িটার দিকে ওদের চোখ যায়। সেখানে কেউ বসে আছে। প্রথমে বোঝা যাচ্ছিল না, তারপর ধীরে ধীরে যেন অন্ধকার থেকে একটা অবয়ব বেরিয়ে আসে। একটা মেয়ে, বিয়ের সাজে, মাথায় ঘোমটা, মুখটা পুরো দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো একদম স্পষ্ট। আর সেই চোখ সরাসরি তাকিয়ে আছে ওদের দিকে। শম্ভু তখন চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের করতে পারেনি। বিমলও স্থির হয়ে দাঁড়িয়ে। মেয়েটা খুব আস্তে করে উঠে দাঁড়ালো আর বলল, এতদিন পরে এলো? কথাটা শুনে ওদের শরীর ঠান্ডা হয়ে যায়। বিমল তোতলাতে তোতলাতে বলল, আমরা 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 কিছু না, আমরা যাচ্ছি। মেয়েটা হেসে বলল, যাবি? কাজ শেষ না করে কেউ যায়? তারপর হঠাৎ করে ওদের সামনে থাকা আলমারিটা নিজে নিজে খুলে গেল। শম্ভু তখন হাঁটু গেড়ে বসে পড়েছে। সে কাঁদতে শুরু করেছে, কিন্তু বিমল যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো তার দিকে, যেন কেউ তাকে বাধ্য করছে। তারপর নিজের জামা খুলে ফেলল। শম্ভু বারবার থামাতে চাইছিল, কিন্তু সে শুনছিল না। তার চোখ তখন ফাঁকা, মুখে একটা অদ্ভুত হাসি। এরপর যা ঘটেছিল সেটা আরো ভয়ঙ্কর। ঘরের চারপাশে হঠাৎ করে আলো জ্বলে উঠল। মেয়েটা এসে বিমলের পাশে দাঁড়ালো। শম্ভু তখন মরিয়া হয়ে দরজায় ধাক্কা মারছিল, চিৎকার করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। হঠাৎ করে তার কানে এলো সেই মেয়েটার গলা। তারপর শম্ভুর দিকে তাকিয়ে মেয়েটা বলল, তুই থাক। সে চোখের দিকে তাকাতেই শম্ভু যেন স্থির হয়ে গেল, নড়তে পারছিল না। শম্ভু আর সহ্য করতে পারছিল না। শম্ভু বিমলকে হাত ধরে টেনে হিঁচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসলো। তার শরীরে তখন অদ্ভুত জোর। তার শরীরে যেন এক পৈশাচিক জোর চলে এসেছে। সে কোনো মতে তাকে টেনে নিয়ে বাইরে বেরোলো। তারপর বিমল যেন সম্বিত ফিরে পেল। শম্ভু বাইরে বেরিয়ে সে বাড়ির দিকে তাকিয়ে ভাবছিল, এটা কি সত্যিই ঘটল তার সাথে, নাকি অন্য কিছু। তারা দুজন ওখান থেকে তাড়াতাড়ি করে এরপরে বাড়ি চলে আসে। বাড়িতে এসে পরের দিন পুরো গ্রামে এই ঘটনাটা ছড়িয়ে দেয়। এরপরে আরও একটা দুঃখের খবর, বিমল আর বেশি দিন বাঁচেনি। শম্ভু বলে, সেই রাতটার জন্যই তাদের আজকের এই দশা। বিমল অকালে চলে গেল। সেদিন যদি তারা সেখানে না যেত, হয়তো আজকে তাদের আরও ভালো জীবন হতো। শম্ভুর বর্তমানে একটা পা নেই। পা নেই বলতে তারপরে একটা বড় অ্যাক্সিডেন্টে তার পা চলে গেছে, কিন্তু শম্ভু বিশ্বাস করে সব কিছুর সাথে জড়িত সেই রাতের ঘটনাগুলো। যাই হোক, এই ছিল ঘটনা। আমাকে এতটাই বলেছিল, আমি তোমাকে ঠিক সেভাবেই শেয়ার করলাম। জানি না তোমাদের বিশ্বাসযোগ্য বলে মনে হবে কিনা, কিন্তু ঘটনাটা একদম সত্যি। ভালো থেকো দাদা, পড়ে শুনিও, অপেক্ষায় থাকবো। ইতি, সৌভিক। একদম গো, খুব ইউনিক ঘটনা। ঘটনাটা কি করে বিচার করবো আমি বলতে পারছি না, কিন্তু খুব ভালো লেগেছে আমার। কখনো কখনো মনে হচ্ছে যে ঘটনাটা একটু অতিরঞ্জিত, কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে মানে এমন ঘটনা আমি শুনেছি বা পড়েছি যে এর থেকেও অনেক ডেঞ্জারাস কিছু হয়, তো এটা কেন হতে পারে না। সে কথা মাথায় রেখেই আমি এই ঘটনাটা আমাদের এই পরিবারের সবাইকে শুনিয়ে দিলাম। তো আমাদের এই পরিবারের সদস্যরা তোমরা জানাও ঘটনাটা কেমন লেগেছে। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। অমিত দাদা, আজকে আমি তোমাকে যে ঘটনাটা শোনাবো, এই ঘটনাটা আমার দাদুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। দাদু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই তোমাকে বলছি, আর আমি পুরোটাই দাদুর ভাষায় বলছি। সেদিন সকালটা একদম অন্য দিনের মতোই ছিল। কুয়াশা তখন পুরোপুরি কাটেনি, মাঠের উপর দিয়ে হালকা ধোয়ার মতন ভেসে বেড়াচ্ছিল। আমি আর রতন দুজন মিলে জমিতে নেমেছিলাম ধান কাটার কাজে। গ্রামটা ছোট,
সবাই সবাইকে চেনে। কিন্তু এই জমিটার ব্যাপারে সবসময় একটা অদ্ভুত কথা শোনা যেত। অনেক বছর আগে নাকি ওই জমির কোণে একজন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল, কেউ আর তাকে খুঁজে পায়নি। আমরা অবশ্য এইসব কথাই খুব একটা কান দিইনি, কারণ কাজ না করলেও পেট চলবে না। তাই সকালবেলা কাস্তে নিয়ে নেমে পড়েছিলাম। প্রথমে সব ঠিকই ছিল, পাখির ডাক, দূরে গরুর ঘণ্টার শব্দ। কিন্তু প্রায় 1 ঘন্টা কাজ করার পর হঠাৎ লক্ষ্য করলাম আশপাশটা অস্বাভাবিক চুপচাপ হয়ে গেছে, যেন সব শব্দ একেবারে বন্ধ হয়ে গেছে। আমি রতনকে বললাম, তুই কিছু টের পাচ্ছিস? রতন একটু থেমে বলল, হ্যাঁ, কেমন যেন লাগছে। তারপর আমরা আবার কাজে মন দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই কাজে এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল জমিটার মাটি নরম হয়ে যাচ্ছে, যেন ভেতর থেকে কেউ টেনে ধরেছে। আমি পা তুলে দেখি কাদা নয়, কিন্তু পা যেন আটকে যাচ্ছে। হঠাৎই পাশের ঝোপ থেকে কারোর কাশির শব্দ এলো। আমরা দুজন একসাথে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমি ভেবেছিলাম হয়তো গ্রামের কেউ এসেছে। ডাক দিলাম, কে আছো? কেউ আছো? কোনো উত্তর নেই, শুধু বাতাসে শুকনো পাতার শব্দ। রতন বলল, চল ওই দিকটায় যাই। আমরা এগোতেই হঠাৎ দেখি মাটির উপর একটা পুরনো লাল শাড়ির টুকরো পড়ে আছে, খুব মলিন কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার, যেন নতুন করে কেউ রেখে গেছে। আমি সেটা হাতে তুলতেই শরীরটা কেঁপে উঠল। মনে হলো খুব ঠান্ডা, কিন্তু স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে দূর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। রতন আমার হাত চেপে ধরল, ফেলে দে ওটা। আমি তাড়াতাড়ি শাড়িটা ফেলে দিলাম, কিন্তু তারপর যা ঘটল সেটা আজও আমি বলতে পারিনি। হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, যেন বিকেল নেমে এসেছে, আর মাটির ভেতর থেকে গুড় গুড় শব্দ উঠতে লাগলো। আমি দৌড়তে যাব, এমন সময় দেখি সামনে একজন মেয়ে দাঁড়িয়ে, মুখটা সাদা, চোখ দুটো একদম ফাঁকা, আর গায়ে সে একই লাল শাড়ি, কিন্তু আমরা তো একটু আগেই সেটা মাটিতে দেখলাম। আমি কথা বলতে গিয়ে গলাটা শুকিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে বলল, আমাকে কেউ বিয়ে করেনি, আমাকে ফেলে দিয়েছে। তার গলাটা যেন ভাঙা, আর প্রতিটা শব্দের সাথে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল। রতন হঠাৎ চিৎকার করে উঠল, চল 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 পালাই। আমরা পেছন ফিরে দৌড় দিলাম, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছিল আমরা একই জায়গায় ঘুরছি। চারপাশে একই রকম ধান ক্ষেত, একই গাছ, আর পেছন থেকে সেই কাদার শব্দটা ক্রমশ কানে আসছে। আমি আর পারছিলাম না, হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। তখনই আমরা সেই মেয়েটার গলা শুনতে পেলাম। আমরা মাথা তুলে দেখলাম সে মেয়েটা একদম সামনে দাঁড়িয়ে, চোখ দুটো এবার রক্তের মতো লাল, আর মুখে একটা অদ্ভুত হাসি। আমি কিছু বলতে পারছিলাম না। রতন কোথায় গেল তাও বুঝতে পারছিলাম না। চারপাশে কেউ নেই, শুধু আমি আর সে। তারপরে সেই মহিলাটা হঠাৎ আমার সামনে চলে এলো। মনে হচ্ছিল সে আমাকে বশ করে নিয়েছে। আমার মনে হচ্ছিল আমার শরীরের শক্তি কেউ শুষে নিচ্ছে। আমি যেন সৌম্যহিতের মতন জমির ওই কোণার দিকে চলে যাচ্ছিলাম, যেখানে সবাই যেতে বারণ করে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তখনই হঠাৎ দূর থেকে রতনের গলা এলো, এইদিকে আয়। আমি সুযোগ পেয়ে পেছনে ফিরে তাকাতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি কোনো মতে মাঠ থেকে বেরিয়ে এলাম, এসে গ্রামের লোকজনকে সব বললাম। তারা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু আমার হাতের মধ্যে একটা কেমন যেন দাগ পড়ে গিয়েছিল। সেটা দেখানোতে গ্রামের বয়স্ক লোকেরা বলল, অনেক বছর আগে এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ছেলেপক্ষ শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেয়। লজ্জায় আর অপমানে সে ওই জমির এক কোণে আত্মহত্যা করে। তারপর থেকেই মাঝে মাঝে সে দেখা দেয়, বিশেষ করে যারা একা কাজ করতে যায় তাদের কাছে। এই ঘটনার পরে কয়েক মাস কেটে গিয়েছিল। আমরা আর ওই জমিতে কাজ করিনি। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছিল। কিন্তু আসল ভয়ের শুরু হলো তখন, যখন আমার নিজের বিয়ে ঠিক হলো। বাড়িতে সবাই খুব খুশি, প্রস্তুতি চলছে।
আমি চেষ্টা করছিলাম ওই ঘটনার কথা ভুলে যেতে, কিন্তু বিয়ের আগের রাত থেকেই অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো। আমি ঘুমোতে পারছিলাম না, বারবার মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে। আমি চোখ বন্ধ করলেই সেই মেয়েটার মুখ দেখতে পাচ্ছিলাম। বিয়ের দিন সকালে আমি আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। আমার চোখের নিচে কালি। মা বলল, তোর কি হয়েছে? আমি কিছু বলিনি। বিয়ের মণ্ডপে বসার পর সব কিছুই ঠিকঠাক চলছিল। পুরোহিত মন্ত্র পড়ছিল, আত্মীয়রা হাসছে, কিন্তু আমি হঠাৎ আবার সেই কান্নার শব্দটা শুনতে পাচ্ছিলাম। প্রথমে খুব আস্তে, তারপর ধীরে ধীরে জোরে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার মাথার ভেতর যেন শব্দটা ঘুরছে। পুরোহিত বলল, কনেকে সিঁদুর পরাও। আমি হাত তুলতেই দেখি আমার হাত কাঁপছে, আর ঠিক তখনই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি যেন আর নিজের মধ্যে নেই। আমার মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছিল না। আমার শরীরের ভেতরে পুরো কাঁপছিল। আমি বুঝতে পারছি যেন আমি অন্ধ হয়ে গেছি। আমি সামনে কাউকে দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার আর অন্ধকার। আমি ওভাবেই উঠে দাঁড়ালাম, একটা বিকৃত হাসি দিলাম। আমি চাইছিলাম না ভেতর থেকে হাসতে, কিন্তু সেই হাসিটা কিভাবে আসলো আমি জানি না। তারপর আমি বুঝতে পারলাম আমি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, আমি আমার ঘরে শুয়ে আছি। চারপাশে গ্রামের লোকজন। একজন ওঝা বসে আছে। সে বলল, আমাকে নাকি এক মেয়ে ভূত আছর করেছে। তারপর অনেক ঝাড়ফুঁক করা হলো, মন্ত্র পড়া, ধূপের ধোয়া এসব করা হলো। শেষে নাকি আমাকে সেই মহিলাটা ছেড়ে দিয়েছিল। এই ঘটনার পরে আমি বহুদিন তাবিজ পড়েছিলাম। সে ওঝা আমাকে তাবিজ দিয়েছিল, আর আমাকে বলেছিল আমি যেন কোনোদিনও এই তাবিজ না খুলি আর সেই জমিতে না যাই। সত্যি কথা বলতে, এই ঘটনার পর আমি আর কোনোদিনও সেই জমিতে যাওয়ার সাহস করিনি, আর আমি চাইও না সেই জমিতে যেতে। বর্তমানে আমি শহরে চলে এসেছি, আমাকে আর কাজবাজ করতে হয় না, কিন্তু এই ঘটনাটা আমাকে বহুদিন তাড়া করে বেরিয়েছে। যাই হোক, এই ছিল ঘটনা। ভালো লাগলে শুনিও। ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করি। তুমি ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো। এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। তোমাদের অনেকের কমেন্ট দেখলাম যে তোমরা ঘটনা পাঠাতে চাও। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা নাম্বারও কালেক্ট করতে পারো, আর সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক, ইমেল, ইনস্টা, যেখানে ইচ্ছে ঘটনা পাঠিয়ে দিতে পারো। সেগুলো আমরা অতি যত্নকারে পড়ে ঠিকঠাক করে ঘটনাটা শোনাবো। এখনও পর্যন্ত যারা ঘটনা এখানে পাঠিয়েছে, তাদের ঘটনা যদি খুব ছোট না হয়ে থাকে, তাহলে তারা এখান থেকে ফিরে যায়নি। আমরা খালি শুধু ভালো ঘটনার দিকে যাই না। আমাদের যেহেতু এটা একটা পরিবার, আমরা সবসময় চেষ্টা করি ভালোর সাথে সবার জন্য ইচ্ছে পূরণ করা যায়। ঘটনা তো সবাই খুব আশা করে পাঠায়, তাই আমি সবসময় চেষ্টা করি ঘটনাগুলো পড়ে শোনানোর। এটা সবাই যারা ঘটনা পাঠায় তারা জানে। চলো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও আর ঘটনা পাঠিয়ে দিও। এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিত, কেমন আছো ভাই? আশা করছি তুমি ভালো আছো, আর আমাদের এই ভৌতিক কথা পরিবারের সবাই ভালো আছে। আজকে আমি তোমাকে যে ঘটনাটা পাঠাবো সেটা আমারই ঘটনা, কিন্তু বহু বছর আগের। ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তো সেবার প্রতিবারের মতন গ্রামে মেলা বসেছিল, অবশ্য সেটা পাশের গ্রামে। তো সেদিন গ্রামের মেলা থেকে আবার আমার ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তখনও আমি বুঝতে পারিনি যে ওই রাতটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে থাকবে। মেলার আলো আর ভিড় আমি ধীরে ধীরে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। সামনে শুধুই অন্ধকার কাঁচা রাস্তা, দুপাশে ফাঁকা মাঠ, কোথাও কোথাও লম্বা ঘাস, মাঝে মাঝে ঝোপঝাড় আর দূরে তাল গাছের ছায়া। আমি আগায় ফিরছিলাম, কারণ আমার বন্ধুরা আগেই বেরিয়ে গিয়েছিল। প্রথমে হাঁটতে হাঁটতে মেলার কথাই ভাবছিলাম, কিন্তু একটু এগোতেই বুঝলাম চারপাশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেছে। এমন নিস্তব্ধতা সাধারণত ওই রাস্তাটায় হয় না। রাত হলেও কোথাও না কোথাও কুকুরের ডাক, ঝিঝি পোকার শব্দ থাকে, কিন্তু সেদিন যেন সব শব্দ একসাথে থেমে গিয়েছিল।
আমি একটু অস্বস্তি বোধ করলাম, হাঁটার গতি একটু বাড়ালাম। ঠিক তখনই সামনে দূরের রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ, কিন্তু লোকটা একদম নড়ছে না, একেবারে স্থির, যেন কেউ মাটিতে পুঁতে রেখেছে। আমি হাঁটতে হাঁটতে একটু কাছে এলাম। আমার হাতে একটা টর্চ ছিল, কিন্তু আমি যত এগোচ্ছিলাম ততই অদ্ভুত লাগছিল। তার দাঁড়ানোর ভঙ্গিটা একেবারে স্বাভাবিক নয়, শরীরটা একটু সামনে ঝুঁকে, আর মাথাটা অস্বাভাবিকভাবে কাত করা। আমি দূর থেকেই বললাম, কে? কোনো উত্তর নেই, সে নড়লও না। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হতে লাগলো। আমি আবারও হাঁটতে শুরু করলাম। এবার আরও কাছে এলাম, আর তখনই চোখে পড়ল তার পা দুটো ঠিকমতো মাটিতে নেই, যেন আঙ্গুলের ডগার উপর দাঁড়িয়ে আছে, আর শরীরটা একটু একটু করে কাঁপছে, যেন হালকা ঝাঁকুনি খাচ্ছে। আমি থেমে গেলাম। তখন আমাদের মধ্যে দূরত্ব খুব বেশি হলে 15 কি 20 ফুট। আমি আবার ডাকলাম, শুনছেন? এবারও কোনো উত্তর নেই, কিন্তু হঠাৎ সে খুব ধীরে ধীরে মাথা তুলল, আর আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখ। সেই মুখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তার চোখ দুটো একেবারে অস্বাভাবিক, যেন গর্তের মতন গভীর, কিন্তু ভেতরে ফ্যাকাশে সাদা কিছু নড়ছে। চোখের চারপাশ কালছে, যেন অনেক দিন ঘুমায়নি, আর মুখটা একদিকে বেঁকে আছে। ঠোঁটটা ছিঁড়ে গেছে, দাঁতগুলো বেরিয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ানক জিনিসটা হলো তার হাসি। সে ধীরে ধীরে একটা হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁট নড়ছে। আমি পুরোপুরি জমে গেলাম। দৌড়তে পারছিলাম না, চিৎকারও করতে পারছিলাম না। ঠিক তখনই সে খুব আস্তে গলায় বলল, একা ফিরছিস? গলাটা এমন ছিল যেন শুকনো মাটির নিচ থেকে শব্দ বেরোচ্ছে। আমি হঠাৎ যেন নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেলাম, পিছিয়ে আসতে লাগলাম। কিন্তু তখনই খেয়াল করলাম আমার পায়ের শব্দের সাথে আর একটা শব্দ মিশে গেছে। আমি পেছনে তাকালাম, আর সেখানে যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমার ঠিক পিছনেও আরেকটা দাঁড়িয়ে আছে, একেবারে একই রকম, একই বিকৃত মুখ, একই চোখ, কিন্তু তার মাথাটা একেবারে উল্টো দিকে ঘোরানো। তবুও সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম আমি মাঝখানে পড়ে গেছি। সামনে একটা, পেছনে একটা, দুটোই ধীরে ধীরে এগোতে শুরু করলো। তাদের হাঁটার ভঙ্গিটা একেবারে অস্বাভাবিক, পা মাটিতে ঠিকমতো পড়ছে না, যেন টেনে টেনে এগোচ্ছে, আর একটা ঘর্ষণের মতন শব্দ হচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি হঠাৎ বাঁদিকে দৌড় দিলাম, রাস্তা ছেড়ে সরাসরি মাঠের ভেতরে। কাদা, ঘাস কিছুই তখন আর মাথায় ছিল না, শুধু দৌড়চ্ছিলাম। কিছু দূর গিয়ে পেছনে তাকালাম, দুটোই আমার পেছনে আসছে, কিন্তু দৌড়চ্ছে না। তবুও আমার থেকে খুব বেশি দূরে নেই, যেন আমি যত দ্রুত দৌড়াই ওরা ততই কাছে থাকে। আমি আরও জোরে দৌড়তে লাগলাম। হঠাৎ পা হড়কে পড়ে গেলাম, মুখ থুবড়ে মাটিতে পড়লাম। উঠতে যাব এমন সময় অনুভব করলাম আমার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম, আর দেখি ওদের একটা আমার একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে। তার মুখটা এত কাছাকাছি যে আমি তার শ্বাসের ঠান্ডা গন্ধ পর্যন্ত অনুভব করতে পারছিলাম। সে খুব ধীরে মাথাটা কাত করে আমার দিকে তাকালো আর বলল, পালাচ্ছিস কেন? তার মুখের ভেতরটা একেবারে অন্ধকার, যেন ভেতরে কিছুই নেই। আমি চিৎকার করে উঠে আবার দৌড়তে শুরু করলাম। এবার আর পেছনে তাকাইনি, শুধু দৌড়চ্ছিলাম যতক্ষণ না গ্রামের আলো দেখতে পেলাম। গ্রামের প্রথম বাড়িটার সামনে এসে থামলাম। হাঁপাচ্ছিলাম প্রচণ্ড। পেছনে তাকালাম, কেউ নেই, রাস্তা ফাঁকা, যেন কিছুই হয়নি। আমি কোনোভাবে বাড়ি ঢুকে দরজা বন্ধ করলাম। সেই রাতে আর ঘুমোতে পারিনি। মনে হচ্ছিল কেউ যেন বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে দরজার ওপারে খসখস শব্দ, কিন্তু সাহস করে খুলিনি। পরদিন সকালে সব স্বাভাবিক। আমি নিজেকে বোঝালাম হয়তো ভুল পেয়ে ভুল দেখেছি, কিন্তু কয়েকদিন পর আবার একই জিনিস ঘটল।
এবার আমি একটু রাত করে ফিরছিলাম, আর আবার একসাথে সামনে একটা অবয়ব দাঁড়িয়ে, একেবারে স্থির। আমি তখনই বুঝে গিয়েছিলাম ওরা আবার এসেছে। এবার আমি থামিনি, দূর থেকেই অন্য রাস্তা ধরে ঘুরে বাড়ি ফিরেছিলাম। কিন্তু তারপর একটা জিনিস বুঝেছি, যতবারই আমি রাতে ওই রাস্তায় যাই, দূরে কোথাও একটা অবয়ব দাঁড়িয়ে থাকে, একেবারে স্থির। আমি যতই তাকাই ততই মনে হয় সেটা একটু একটু করে নড়ছে, কাছে আসছে। এরপর যদিও আমার সাথে সেরকম কিছু আর হয়নি। এই ছিল ঘটনা। যদি মনে হয় অমিত ঘটনাটা পড়ে শোনানোর মতন, পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো। ইতি, নন্দীগ্রাম থেকে তোমার সৈকতদা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সিনের সুবীর, সেকেন্ড কমেন্ট করেছে মিতা মণ্ডল, থার্ড কমেন্ট করেছে সুমায়া খাতুন। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে আরমান খান, সুমন্ত দাস, মৌসুমী মণ্ডল, অয়ন স্ট্যাটাস কিং, পাপড়ি দোলা, তন্ময়, নিবেদিতা হালদার, সঙ্গীতা মজুমদার, রবিন সামন্ত, রনি শাসমাল, শামিমা রাড়ি, কার্তিক মণ্ডল, শামিমা রাড়ি, কার্তিক সাহা, বাবর এসকে, জিৎ, কার্তিক ঘোষ লিখেছে অমিত, আমি তোমাকে একটা ঘটনা পাঠিয়েছি, কিন্তু পেয়েছো কি না বুঝতে পারছি না। আমি আর একটা ঘটনা পাঠাবো, একবার নক করো গো। তারপরে কমেন্ট করেছে মোনালিসা বণিক, রবিন সামন্ত, বিষ্ণু সাধন, সোমা দাস, জয় দাস, অ্যাঞ্জেল সোমাশ্রী গাঙ্গুলি লিখেছে চলে এলাম শুনতে, প্লিজ আমার নামটা নিও, আমার নাম সোমাশ্রী গাঙ্গুলি। হ্যালো সোমাশ্রী। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, গীতা গোস্বামী, বিশ্বজিৎ বিশ্বাস, সজল মাঝি লিখেছে হাই দাদা কেমন আছো, আমি সজল, আমার নামটা একবার নিও। হ্যালো সজল। তারপরে কমেন্ট করেছে বনানী রয়, সাথী, মিষ্টি পাখি, শিবু মণ্ডল, বিউটি রয়, অঞ্জলি মণ্ডল, কবিতা সরকার, চুমকি ঘোষ, শিহাব শাফিরুদ্দিন, মিষ্টু দত্ত, অনন্যা ভৌমিক, অনন্যা কর্মকার লিখেছে বাইরে বৃষ্টি, কানে হেডফোন, সঙ্গে ভৌতিক কথা, দারুণ, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিবেক বর্মন, সমীর সরকার, বাবু দত্ত, সমীর সরকার লিখেছে অমিতদা তোমার ঘটনা মানে সুপারহিট, তোমার গলায় জাদু আছে, কানে হেডফোন লাগিয়ে তোমার ঘটনা শুনছি একদম। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে বাইরে বৃষ্টি অ্যান্ড সঙ্গে অমিত দাদার ভয়েস স্বর্গসুখ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মিষ্টি ঘোষ, লিখেছে হাই দাদা কেমন আছো, দারুণ দারুণ ঘটনা আসছে, বাট তুমি আমার ঘটনাটা পড়ে শোনালে না, আরেকবার নক করো তো গো, হয়তো চোখে পড়েনি। তারপরে কমেন্ট করেছে শিল্পী মল্লিক, পায়েল বিজয় লিখেছে খুব সুন্দর ও ভয়ানক ছিল দাদা ঘটনাগুলো, সময় মতো আসতে পারলাম না, ঠিক আছে নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, বিকি বাগচি, ফ্রি টাইম, অসীম দাস, দীপশ্রী দাস, শম্পা বিশ্বাস, আদিবা মিম, অঞ্জলি মণ্ডল, সীমা বসু, শিবু মণ্ডল, অরূপ কর, সুশান্ত সাহা লিখেছে চারটে ঘটনায় অসাধারণ, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।